চলেছে, শুরু হলো সব খবর। কম সময়ে সব খবর একসাথে আগামী 1 ঘন্টার মধ্যে জানিয়ে দেব। দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর এবং প্রতিদিনকার মতো খবরটা যতখানি বলবো তাতে করে আজকে সব আপডেট জেনে যেতে পারবেন। নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি। সব খবরে চলে যাচ্ছি। নির্বাচন কমিশন সচিবালয়ে স্বেচ্ছাচারিতা চলছে বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তার এমন বক্তব্যের জেরে ইসি সচিব বলেছেন, নির্বাচনের বাইরে সচিবালয়ের কোনো বিষয় কমিশনারের কাছে দায়বদ্ধ নয় সচিবালয়। দুপুরে নির্বাচন কমিশন এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার এই অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ অনিয়মের কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রম এখন প্রশ্নের সম্মুখীন। বলেছেন, নির্বাচন কমিশন সচিবালয়ে কোনো দায়বদ্ধতা নাই। এ সময় তিনি অনভিপ্রেত অবস্থার অবসানের জন্য নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয়ে সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ এবং নির্বাচন কমিশন কার্যপ্রণালী বিধিমালা কঠোরভাবে মানার আহ্বান জানান। নির্বাচন কমিশন সচিবালয়ে এক ধরনের স্বেচ্ছাচারিতা চলে আসছে, যা এতৎ সংক্রান্ত সংবিধান, গণপ্রতিনিধিত্ব আদেশ, নির্বাচন কমিশন সচিবালয় আইন ও নির্বাচন কমিশন কার্যপ্রণালী বিধিমালা সমর্থন করে না। নির্বাচন কমিশন সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান নির্বাচন কমিশনারের উপর ন্যস্ত থাকবে এবং সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক প্রধান হইবে। এটা হলো আইনের 5-1। বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন 2019-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এছাড়া বাংলাদেশ কর্তৃক মন্ট্রিয়াল প্রটোকলের কিগালি সংশোধনী অনুস্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। এই আইন প্রণীত হলে ব্যাপকভাবে মেরিটাইম অঞ্চল নির্ধারণ সহ অভ্যন্তরীণ জলসীমা ও রাষ্ট্রীয় জলসীমা অধিকার প্রতিষ্ঠা পাবে। এছাড়া 200 নটিক্যাল মাইল পর্যন্ত একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং 350 নটিক্যাল মাইল পর্যন্ত সমুদ্র সম্পদের উপরে বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা পাবে। 1982 সমুদ্র সীমা সংক্রান্ত মামলা দ্বয়ের রায় ও সংশ্লিষ্ট অন্যান্য আন্তর্জাতিক কনভেনশনের সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশ মেরিটাইম অঞ্চল আইন 2019-এর একটি খসড়া প্রাথমিক প্রস্তুত করে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়ে বৃহস্পতিবার ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে সকাল 11:30টায় শুনানি হবার কথা থাকলেও আপিল বিভাগ সময় নেয়। শুনানির জন্য খালেদা জিয়ার মামলার প্যানেল আইনজীবী ছাড়াও বিএনপিপন্থী শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। এর আগে গত 31 জুলাই চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার। আদালত বললেন যে তারা এই বিষয়টি আগামী বৃহস্পতিবার ফুল বেঞ্চে আরও যে সমস্ত জাজরা আছে তাদেরকে নিয়ে তারা এই বিষয়টি শুনবেন। সরকার কারো কাছে জিম্মি নয়, সড়ক পরিবহন আইন বাস্তবায়নে হট অ্যান্ড কুল পদ্ধতিতে এগুচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সচিবালয়ে তিনি বলেছেন, পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি যাচাই বাছাই করা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে পরিবহন মালিক শ্রমিকদের দাবির বিষয়টি ঠিক করা হবে। এ সময় মির্জা ফখরুলের বক্তব্যের জবাবে বলেছেন, সভা সমাবেশ করতে হলে পুলিশের অনুমতি নিতেই হবে। না, কারো কাছে কেউ জিম্মি না। আমাদের যখন দুদিনের অবস্থাটা আপনারা বিচার করে দেখেন, পণ্য সরবরাহ বন্ধ হয়ে যাবে, একটা অচল অবস্থা হবে, তখন কি হবে বল? কাজে আমরা একটু হট অ্যান্ড কোল্ড ব্লো করে এগিয়ে যেতে হবে। পেঁয়াজের বাজারও সরকারের সিন্ডিকেটের নিয়ন্ত্রণে আছে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সবকিছু সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবেই তিনি এই মন্তব্য করেছেন। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন, সরকারের অত্যাচার নির্যাতনের পরও বিএনপির সমর্থন আরও বেড়ে গেছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেছেন। আজকে কিন্তু আমাদের আর ঘরে বসে থাকলে চলবে না। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, এদেশের জনগণের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কাজেই আমাদের চিন্তা করতে হবে, আজকে আমাদেরকে অগ্নিঝরা শপথ নিতে হবে। 300 টাকা পর্যন্ত, এটা কি বুঝো? অনেক হাসপাতাল থেকে ভর্তি দিয়ে
পেঁয়াজ আকাশে উঠছে, প্লেনে আসতেছে, ভিআইপি ট্রিটমেন্টে, কিন্তু জনগণের নাগালে যাচ্ছে না। কারসাজি করে দাম বাড়ানোর অভিযোগে পেঁয়াজ আমদানিকারকদের জিজ্ঞাসাবাদ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ইতিমধ্যে চাঁপাইনবাবগঞ্জ ও হিলি 13 জন পেঁয়াজ আমদানিকারকের 10 জনকে জিজ্ঞাসাবাদ করেছে। আজ ও কাল সব মিলিয়ে 47 জন ব্যবসায়ীর সাথে কথা বলবেন গোয়েন্দারা। অতি মুনাফার অভিযোগে মোট 341 আমদানিকারক প্রতিষ্ঠানের তালিকা করেছে শুল্ক গোয়েন্দা, তারাও নজরদারিতে রয়েছে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের মালিকদেরও ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। আগস্ট থেকে 3 মাসের স্টেটমেন্ট চেয়েছিল। আমরা যেভাবে ইম্পোর্ট করি ওই তাদেরকে স্টেটমেন্ট আমরা প্লেস করেছি। মাল আমদানি করেছি, সেই মাল আমদানিগুলো কিভাবে আমরা আমদানি করেছি কিভাবে এবং সেগুলো বিক্রয় করেছি কিভাবে, এটার এ বিষয়ে বিস্তারিত ওনারা ডকুমেন্ট চেয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে আবারও পেঁয়াজের সংকট দেখা দিয়েছে। সরবরাহ কম হওয়ায় চাহিদা অনুযায়ী পণ্য পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। পেঁয়াজ সংগ্রহে সকাল থেকেই পাইকারি বাজারে ভিড় করেন খুচরা বিক্রেতারা। তারা জানিয়েছেন প্রতি কেজি মিয়ানমারের পেঁয়াজ বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা দরে, তুরস্ক আর মিশরের পেঁয়াজ 100 থেকে 110 এবং পাকিস্তানের পেঁয়াজ হাত বদল হচ্ছে 190 টাকা কেজি দরে। মাল নাই, মাল আসে এক গাড়ি, কাস্টমার হলো 100, কয়জনে বাগরি কয়টা নিব? আগে মনে করেন 30 বস্তা নিছি, 40 বস্তা নিছি, 20 বস্তা নিছি, এখন 3 আন 4 আন 2 আন এরকম। আর সপ্তাহখানেক বাদেই ফসলের ক্ষেত থেকে রাজবাড়ীর বাজারে উঠছে পেঁয়াজ। গেল বছর লোকসান গুনলেও এবার বাজারে পেঁয়াজের দর আকাশ ছোঁয়া, তাই অধিক ফলন নিয়ে ভালো দাম পাওয়ার আশায় রয়েছে কৃষক। চলতি বছর রাজবাড়ীর 29,000 হেক্টর জমিতে হয়েছে মুড়ি কাটা ও হালি পেঁয়াজের আবাদ। এর মধ্যে 2,82,000 টন পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি অধিদপ্তর। পেঁয়াজটা 2-1 সপ্তাহের ভিতর উঠে যাবে। আশা করি বাইরের পেঁয়াজ আমাদের লাগবে না, এই পেঁয়াজে আমাদের দেশের চাহিদা পূরণ করবে। পেঁয়াজের দাম এখন সোনার দাম, তাই আমরা এখন রাত জায়গায় পেঁয়াজ পাহারা দিচ্ছি চোরের ভয়ে। যদি দাম ভালো থাকে তাহলে আমি কৃষক বেঁচে থাকতে পারবো বা কিছু টাকা পয়সা পেলে আবার আমরা লাভবান হবার পারবো। পেঁয়াজটা এটা বাজারে সবচেয়ে আগে আসে এবং যারা আগাম কাটা পেঁয়াজ করতে পারে তারা অর্থনৈতিকভাবে বর্তমান যে বাজারে দাম রয়েছে সেটা অব্যাহত থাকলে অবশ্যই অর্থনৈতিকভাবে অনেক লাভবান হবে। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া বেতন সহ 11 দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে পাটকল শ্রমিকরা। সকাল 10টা থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। মিল গেট থেকে বের হয়ে মিছিলটি বানেশ্বর বাজার প্রদক্ষিণ করে। বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় রাজশাহী নাটোর মহাসড়কের যান চলাচল। আমাদের দাবি মজুরি কমিশন আর 12 সপ্তাহ বিল বেতন দিতে হবে। আমাদের 12টা বিল বাকি, এর জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে। আমরা অধ্যাহারে অনাহারে চলতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন না মজুরি কমিশন বাস্তবায়ন না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। একই দাবিতে ভুখা মিছিল করেছে খুলনা অঞ্চলের 8টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। সকাল 9টায় নিজ নিজ মিল গেট থেকে বেরিয়ে খালিশপুরের গোল চত্বরে জড়ো হয় তারা। এরপরে মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পেটে ভাত নাই, মজুরি কমিশনের দিন আমরা আগে একবার আইছি, আবার সেই রাজপথে আমাকে আবার আসা লাগলো। আমরা না খাইয়ে দিন যাপন করতেছি, মানুষ মেশিনের গোড়ায় পরিপরি মরে যাচ্ছে না খাইয়া। যখন পাট মৌসুম শুরু হয় তখন থেকে বিজিএমসির খামখেয়ালি পাট কেনার টাকা দেয় না, পাট সময় মতো পাট কিনতে পারে না, যার ফলে আমাদের ঠিক মতো মজুরিও দেয় না। নরসিংদীতেও ভুখা মিছিল করেছে ইউএমসি পাটকল শ্রমিকরা। সকালে থালা বাটি এবং ব্যানার ফেস্টুন নিয়ে মূল ফটক থেকে মিছিল বের করে তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা। চট্টগ্রামে ভুখা মিছিল করেছেন আমিন জুট মিলের শ্রমিকরা। সকালে চট্টগ্রাম হাট হাজারী মহাসড়কের জুট মিল গেট থেকে বেরিয়ে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। পরে আগামী 27 নভেম্বর আমিন জুট মিল গেটে প্রতীকী অনশনের ঘোষণা দেন শ্রমিক কর্মচারী পরিষদের নেতারা।
হলি আর্টিজান হামলায় জড়িতদের বিরুদ্ধে চার্জশিট অনুযায়ী ২৭ নভেম্বর প্রত্যাশিত রায় আসবে বলে মনে করে কাউন্টার টেরোরিজম ইউনিট। আর এ নিয়ে দেশে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে না বলেও জানিয়েছেন ইউনিট প্রধান মনিরুল ইসলাম। কাউন্টার টেরোরিজমের অভিযানে জেএমবির আমির আবু রায়হান সহ ৩ জন গ্রেফতার এবং বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধারের পরে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। জানিয়েছেন আটককৃতদের কাছ থেকে ১৫০টি ডেটোনেটর, উগ্র ধর্মীয় মতবাদ সম্বলিত বই, ছুরি এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। পর্যায়ে যাদের যে ভূমিকা ছিল, যেটি আমরা চার্জশিটে উল্লেখ করেছি এবং আমরা সাক্ষ্য প্রমাণের মাধ্যমে আদালতে, বিজ্ঞ আদালতে উপস্থাপন বা প্রমাণের চেষ্টা করেছি। আমরা আশাবাদী যে আমরা সেই ক্ষেত্রে দায় দায়িত্ব অনুযায়ী প্রত্যাশিত রায় আমরা পাব। নিরাপত্তার স্বার্থেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে বলে জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধে এবং 2018-19 সালে শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনা সদস্যদেরকে সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেছেন তিনি। জানিয়েছেন সম্প্রতি চীন সফরকালে রোহিঙ্গা সমস্যা সহ নানা বিষয় নিয়ে চীনা সেনাবাহিনীর সাথে ইতিবাচক আলোচনা হয়েছে। তাদেরকে বাংলাদেশ সরকার এখানে আশ্রয় দিয়েছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তার পাশাপাশি আমাদের যারা হলো স্থানীয় লোকজন আছে তাদেরও নিরাপত্তা, উভয়ের নিরাপত্তা নিশ্চিত করা, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমরা আমাদের দায়িত্ব পালন করব। মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে রোহিঙ্গা নির্যাতনের বেশ কয়েকটি অভিযোগের প্রমাণ পেয়েছে আল জাজিরা। আন্তর্জাতিক গণমাধ্যমটির অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে রাখাইনে বর্বরতা চালানোর বিভিন্ন তথ্য প্রমাণ, যাতে তুলে ধরা হয়েছে কিভাবে সেনাবাহিনী গণহত্যা এবং রোহিঙ্গা নারীদের উপরে পাশবিক নির্যাতন চালিয়েছে। একজন সৈন্য আমার মাথা থেকে শুরু করে পুরো শরীরে লাথি মারা শুরু করে আর বলতে থাকে, তোদের সবাইকে মেরে ফেলা হবে। আমি সহ কয়েকজন নারীকে তারা ধরে নিয়ে পাশবিক নির্যাতন চালায়। কয়েক মাস পর বুঝতে পারি আমি অন্তঃসত্ত্বা। রোহিঙ্গা নির্যাতন নিয়ে যত তথ্য প্রকাশ করা হয়েছে তার বেশিরভাগই মিথ্যা সাজানো। রোহিঙ্গা কখনোই এদেশের নাগরিক নয়। গণহত্যা, ধর্ষণ, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া সবকিছুই পরিকল্পিতভাবে করা হয়েছে। এর লক্ষ্য জাতিগত নিধন। মহারাষ্ট্রের সরকার গঠন নিয়ে শুনানি শেষ হয়েছে। সুপ্রিম কোর্টে আগামীকাল ঘোষণা হবে আদালতের রায়। বিজেপি নেতা দেবেন্দ্র ফডনভিসের নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকার বৈধ না অবৈধ সে বিষয়ে আদালত মঙ্গলবার সকালে রায় দেবেন। একই সাথে আস্থা ভোটের সময়সীমাও জানানো হবে। এদিকে মহারাষ্ট্র সংকটের জন্য বিজেপিকে দায়ী করা নিয়ে তুমুল হট্টগোল হয়েছে লোকসভায়। অধিবেশন থেকে ওয়াকআউট করে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো। 2020 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে আনুষ্ঠানিকভাবে নাম লেখালেন ধনকুবের মাইকেল ব্লুমবার্গ। রোববার প্রেসিডেন্ট পদপ্রত্যাশী হিসেবেই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অনুমোদন পান সাবেক নিউ ইয়র্ক মেয়র। নির্বাচনী প্রচারণায় ওয়েবসাইটে লিখিত বিবৃতি এবং টুইটারে প্রচারণামূলক বিজ্ঞাপন প্রকাশ করেছেন এই ডেমোক্র্যাট নেতা। প্রতিশ্রুতি দিয়েছেন ধনীদের উপরে কর আরোপ, মধ্যবিত্তদের মধ্যে সম্পদের সুষম বন্টন এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতের। হংকংয়ের ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে বড় ধাক্কা খেল চীনাপন্থীরা। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে স্থানীয় পরিষদের 452টি আসনের মধ্যে 278টিতেই জয় পেয়েছে গণতন্ত্রপন্থীরা, যেখানে বেইজিংপন্থীদের দখলে মাত্র 42টি আসন। একে গণতন্ত্রকামীদের আন্দোলনের পক্ষে হংকংবাসীর সমর্থন বলেই মনে করছেন বিশ্লেষকরা, কারণ প্রধান নির্বাহী নির্বাচনে বিশেষ ভূমিকা থাকে এই স্থানীয় প্রতিনিধিদের। নতুন কমিটি যুবলীগের ভাবমূর্তি ফেরাতে ভূমিকা রাখবে এমন মত সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের। মনে করা হচ্ছে চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক নির্বাচনের বিষয়টি শেখ হাসিনার চমক। এই কমিটির মাধ্যমে যুবলীগের কেন্দ্র থেকে তৃণমূলে শুদ্ধি অভিযানের প্রয়াস বাস্তবায়ন হবে। পরিচ্ছন্ন রাজনীতিকরা সুযোগ পাবে কেন্দ্রীয় কমিটিতে এবং শুদ্ধি অভিযানের মূল ক্ষেত্র ঢাকা মহানগর যুবলীগ। তাই এখন সবার আগ্রহ 29-30 নভেম্বর মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দিকেই, তারপরেই মিলতে পারে সংকেত। পদ বিক্রি, দুর্নীতিবাজ, ওই খালেদদের মতো লোক আর আসবে না যুবলীগে। আর আমি তো বললাম আমরা সোচ্চার, কার বিরুদ্ধে কি কলঙ্ক আছে, কে কোন দোষে দুষ্ট আমরা সব জানি। জামাত বিএনপি পরিবারের কোনো সদস্য কিংবা কোনো অনুপ্রবেশকারীকে আমরা কোনো অবস্থাতেই মহানগর যুবলীগে অন্তর্ভুক্ত করব না। নেত্রী যদি আমাকে মনে করে যোগ্য তাহলে আমি যোগ্য, আর নেত্রী যদি আমাকে মনে করে আমি অযোগ্য তাহলে আমি অযোগ্য। যুবলীগের সর্বোচ্চ
ক্লিন ইমেজকে ফিরিয়ে আনবে নতুন নেতৃত্বের দ্বারোদ্ঘাটনে, সেটাই আমরা প্রত্যাশা করছি। অনুমতি ছাড়াই রাজশাহীতে এসটিসি নামের সংস্থার ব্যাংকিং কার্যক্রম চালানোর বিষয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। প্রাথমিক তথ্য খতিয়ে দেখছে সমবায় অধিদপ্তরও। এরই মধ্যে একটি কার্যালয়ে রাতারাতি তালা ঝুলিয়ে দিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা। স্থানীয় প্রশাসন জানিয়েছে উচ্চ আদালতের রিটের কথা জানিয়ে এসটিসি তাদের কাছে সময় চেয়েছে। বন্ধ আছে কতদিন ধরে? এটা আছে মোটামুটি 20-15 দিন বন্ধ আছে, খুলছে না। তারা দুটো রিট করে, একটা 2017 সালে হয়েছে, একটা 2012 সালে রয়েছে। তো একটা রিটে আমরা দেখেছি যে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে। আমরা রিটের কাগজপত্রগুলো পর্যালোচনা করছি। এটাকে মানে আপনি না হিসাব করে আমাদের এভাবে বলা সম্ভব নেই। এই মুহূর্তে এফডিআর করে রাখছি, সেই বিনিয়োগ মানে সেই টাকাগুলোই আমরা ব্যবসায়ী রাজশাহী শহরের বিভিন্ন ব্যবসায়ীদেরকে দিচ্ছি এবং সেখান থেকে আমরা প্রফিটটা আমরা বেতন নিচ্ছি। বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে হাজার কোটি টাকা ভাড়া গুনছে সরকার। বেশ কিছু রেন্টাল প্রকল্পের কারণে বছরে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে হাজার কোটি টাকা। তেল ভিত্তিক কেন্দ্রগুলোর অধিকাংশই উৎপাদনে নেই এখন, তারপরও ক্যাপাসিটি চার্জ বা ভাড়া বাবদ পিডিবিকে বছরে গুনতে হচ্ছে 15,000 কোটি টাকারও বেশি। আগামী বছর যা 20,000 কোটি টাকা ছাড়াবে। বিশেষজ্ঞরা বলছেন, সাময়িক প্রয়োজনে করা এসব কেন্দ্রের চুক্তি বাতিল করলে নতুন করে বিদ্যুতের দাম বাড়াতে হতো না। 4-5 বছরের মধ্যেই এগুলো বন্ধ করার আশ্বাস প্রতিমন্ত্রীর। রেন্টাল কিন্তু আমরা শুরু করে দিয়েছি বন্ধ করা। আমরা অনেককে অফার দিয়েছিলাম যে তুমি রাখতে পারো, কিন্তু আমরা ক্যাপাসিটি চার্জ দিব না, রেট তোমার 3 গুণের 1 ভাগ হবে। ক্যাপাসিটি চার্জ দিয়ে যে বিদ্যুৎ কেনা হচ্ছে, এই যে একটা সংস্কৃতি চালু হয়ে গেছে, এইটা একটা ভয়াবহ অবস্থা। সরকারকে আমি মনে করি এখনও আমরা বিভ্রান্তিতে রেখেছি। যারা এই খাতে ব্যবসা করছে, যারা এই খাতে নানাভাবে কমিশন এজেন্টও এই খাতে বিদ্যমান, সেটা আমরা সবাই জানি। ইডেনে দিবারাত্রি টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের স্থানীয় ম্যানেজার তপন চাকিকে শুনানির জন্য তলব করেছে বিসিসিআই এর অ্যান্টি কারাপশন ইউনিট আকসু। তপন চাকির বিরুদ্ধে অভিযোগ, ম্যাচ চলাকালীন সময় তিনি বাংলাদেশের ড্রেসিং রুমে মোবাইল ফোন ব্যবহার করেছেন। আইসিসির নিয়ম অনুযায়ী ড্রেসিং রুমে মোবাইল ফোনের ব্যবহার নিষিদ্ধ। নিয়ম অনুযায়ী আইন ভঙ্গকারীর জন্য রয়েছে কঠিন শাস্তির বিধান। অভিনেতা ও নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনকে অপমান এবং হামলার হুমকি দেয় প্রতিবাদ জানালো চলচ্চিত্র সংশ্লিষ্ট 18টি সংগঠন। আজ দুপুরে এফডিসির সামনের রাস্তায় মানববন্ধন করেন সংগঠনের সদস্যরা। নতুন সড়ক নিরাপত্তা আইন কার্যকরের পরে ধর্মঘটকারী বাস ট্রাকের শ্রমিকরা ইলিয়াস কাঞ্চনের কুশপুত্তলিকা দাহ করে। শুধু তাই নয়, অসম্মানজনকভাবে তার ছবি রাস্তায় ঝুলিয়ে রাখতেও দেখা যায়। খবর দেখছেন আপনারা, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরছি, সাথে থাকুন। আবারও স্বাগত সবাইকে। আপনারা সব খবর দেখছেন। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের হিসাব থেকে টাকা আত্মসাতের অভিযোগে মহাব্যবস্থাপক বাবর আলী এবং মহাব্যবস্থাপক রুচিরা ইসলামকে তলব করেছে দুদক। 90 লাখ টাকা আত্মসাতের অভিযোগে আগামী 3 ডিসেম্বর তাদেরকে দুদকে হাজির হতে বলা হয়েছে। গত 9 ডিসেম্বর 3টি চেকের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত এই সংস্থার 90 লাখ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। হটলাইন 106-এ ফোন পেয়ে অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে নড়াইলের ঘাঘা গ্রামে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে দুদকের টিম এবং ওই এলাকায় 11 কোটি টাকার বেশি ব্যয়ে মধুমতি নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর 410 মিটার অংশ সংরক্ষণের কাজ চলতি বছরের 30 জুন শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত মাত্র 30% কাজ শেষ হয়েছে। নিয়ম ভঙ্গ করে বিমানে 32 জনকে নিয়োগের অভিযোগে সাবেক এমডি মোসাদ্দিক আহমেদ এবং ক্যাপ্টেন ফরহাদ জামিল সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিমানের ক্যাডেট পাইলট নিয়োগে স্বজনপ্রীতি এবং দুর্নীতি প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে এই মামলা হয়। দুদক জানিয়েছে, পছন্দের প্রার্থীদের নিয়োগ দিতে উত্তীর্ণ 76 জনের মধ্যে 22 জনকেই মৌখিক পরীক্ষায়
ফেল করানো হয়েছিল, এমনকি যুক্তিহীনভাবে নিয়োগের বয়স 40 বছর পর্যন্ত বৃদ্ধিও করা হয়েছিল। নিয়োগ প্রক্রিয়ার সাথে যে ধরনের অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নেওয়া দরকার, প্রায় সব ধরনের উপাদান তদন্তে ফুটে উঠেছে। কাজে আমরা মনে করি যে এটি যদি মামলা করা হয় তাহলে আমরা এর থেকে ভালো একটা ফল পাবো, এবং এই জন্যে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চারজনকে আসামি করে মূলত আপাতত মামলা শুরু হয়েছে। অর্থ আত্মসাতের মামলায় চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান মেসার্স ইলিয়াস ব্রাদার্স MEB গ্রুপের প্রতিষ্ঠান ব্যবস্থাপনা পরিচালক এবং বিএনপি নেতা শামসুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নগরীর গোলপাহাড় মোড়ে নিজ অফিস থেকে তাকে গ্রেফতার করে ইপিজেড থানা পুলিশ, এবং ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে মেঘনা গ্রুপের দায়ের করা দুটি মামলায় শামসুল আলমের সাজা হয়েছে। চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় হতাহতদের অনুদান দিয়েছে বিএনপি। দুপুরে নিহতদের পরিবার এবং আহতদের হাতে অনুদানের অর্থ তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদাত হোসেন। গ্যাস লাইনের বিস্ফোরণের জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির গাফিলতিকেই দায়ী করেন তিনি। বাংলাদেশ আজকে একটা অনিরাপদ রাষ্ট্রে পরিণত হয়েছে। মানুষের কোনো ধরনের নিরাপত্তা নেই। আজকে ধরেন গাড়িতে উঠলেও সেখানে ধরেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, আজকে ধরেন এই ঘরের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর রাজনৈতিক অ্যাক্সিডেন্ট তো হচ্ছে, গুম, গুপ্ত হত্যা, নির্যাতন, মামলা হামলা এগুলোতে লেগেই আছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আল মামুন আলম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে খুলনা মেডিকেলে। তিনি সদর উপজেলার শুক্তাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। স্বজনরা জানায় প্রায় এক সপ্তাহ ধরে মামুন গোপালগঞ্জে জ্বরে ভুগছিলেন। রোববার তার অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চাঁদপুরে এতিমখানার ছাদ ধসে শিক্ষক শিক্ষার্থী সহ 40 জন আহতের ঘটনায় কাজ শুরু করেছে তদন্ত কমিটি, এবং ঘটনাটি খতিয়ে দেখছে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার নেতৃত্বে গঠিত 3 সদস্যের একটি কমিটি, এবং এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথাও বলেছেন কমিটির সদস্যরা। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিক। অথচ পাবনার ভাঙ্গুড়া এবং ফরিদপুরের অন্তত 10টি কমিউনিটি ক্লিনিকে চলাচলের রাস্তা না থাকায় এই সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে ক্লিনিকের পার্শ্ববর্তী জায়গা ব্যক্তি মালিকানাধীন হওয়ায় রাস্তা নির্মাণে জটিলতা তৈরি হয়েছে। রাস্তার অভাবে সেখানে যাইতে পারে না। এই রাস্তাটা দেই করে দেওয়া হচ্ছে না। মানুষজন সেবা নেওয়ার জন্য অনেক দূরে যেতে হয়, এটা তালা দেওয়া থাকে, লোক থাকে না। একটা বড় বরাদ্দের দরকার, যা দিয়ে ওখানে আগে প্রথমে মাটি ফেলতে হবে, তারপরে পাকাকরণের ব্যবস্থা করতে হবে। ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং যে আমাদের আছে, স্থানীয় প্রশাসন এবং আমাদের সর্বোপরি স্থানীয় জনগণ বলতে কমিউনিটি সাপোর্ট গ্রুপের সঙ্গে আমরা মিটিং করেছি, এবং এর একটা আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা মন্ত্রণালয় বরাবর জানিয়েছি। সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট উদ্যোগ গ্রহণ করলে উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা নিশ্চিত করার সর্বাত্মক বিধিগত চেষ্টা করা হবে। প্রকল্প চালু রাখতে রাজশাহীতে ভুয়া শিক্ষার্থী দিয়ে কার্যক্রম চালাচ্ছে আনন্দ স্কুল। সম্প্রতি পিএসসি পরীক্ষায় এমন 57 জন ভুয়া শিক্ষার্থী শনাক্তের পরে বিষয়টি সামনে এসেছে। অভিভাবকরা বলছেন টাকার লোভেই বেশিরভাগ শিক্ষার্থী নাম লেখান আনন্দ স্কুলে। বেআইনি এই কর্মকাণ্ডের আদ্যপান্ত তুলে ধরে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাতে যাচ্ছে স্থানীয় শিক্ষা অফিস। অন্য স্কুলেও পড়ে, আবার এই স্কুলেও পড়ে, জাস্ট কিছু স্টাইপেন্ড পাওয়ার জন্য। পরীক্ষার বিষয়ে আমি বললাম যে পরীক্ষা এখান থেকে দেওয়ার দরকার নাই, তো বলছে না এখান থেকে পরীক্ষা দিক, এখান থেকে পরীক্ষা দিয়ে 6-এ উঠতে পারবে। তো সেই জন্য আমি রাজি হয়ে যাই, ঠিক আছে পরীক্ষা দিক। আনন্দ স্কুলে হ্যাঁ টাকা দেয়, 1800 টাকা দেয় বলছে। আমি নাই, আপনি জিজ্ঞাসা করেন, আমার নামও নাই। বিভিন্নভাবে তথ্য নিয়ে তাদের জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিয়ে তাদেরকে ভর্তি করে সুযোগ নিয়ে এরা আসলে বিভিন্ন ক্লাসে বা এলাকার স্টুডেন্টদেরকে নিয়ে মোটিভেটেড করে তাদেরকে নিয়ে এই ক্লাসগুলো করাচ্ছে। এটা আসলে আমাদের দেখাশোনা করার দায়িত্ব আমাদের না, এটা আমাদের প্রাইমারি ডিপার্টমেন্ট সরাসরি তাদেরকে কিন্তু দেখাশোনা করে না। আমরা শুধুমাত্র এদের পরীক্ষাটা পরিচালনা করি। নবনির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধিদের বঙ্গবন্ধুর
কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন ভোলা 3 আসনের সংসদ সদস্য নূর নবী চৌধুরী শাওন। ভোলা লালমোহন পৌরসভায় নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। এ সময় তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবেই পরিশ্রম করে চলেছেন। ফরিদপুর সদরের শ্রীধাম শ্রীঅঙ্গন থেকে সাধু বন্ধু সেবক ব্রহ্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে নিজ কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ফেসবুক পোস্টে নিজের মৃত্যুর জন্য শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদককেই দায়ী করেন তিনি। কারো প্ররোচনা পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন কোতোয়ালি থানার উপপরিদর্শক বেলাল হোসেন। বাজার নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন স্থানে পেঁয়াজ বিক্রি শুরু করেছে টিসিবি। দুপুরে নাটোরের কালেক্টরেট ভবন চত্বরে পেঁয়াজ বিক্রি শুরু হয়। 45 টাকা কেজি দরে পেঁয়াজ সংগ্রহ করতে ভিড় করেন ক্রেতারা। লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনতে কিছুটা হিমশিমও খান তারা। ন্যায্য দামে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে কুষ্টিয়াতেও। দুপুরে টিসিবির পেঁয়াজ সংগ্রহ কালেক্টরেট ভবন চত্বরে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা। ডিজিটাল খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাপনা এবং কৃষকের অ্যাপ কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা হয়েছে নওগাঁয়। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অ্যাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর নাজমানারা খানুম এবং ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহ বিষয়ে প্রচারণা ও চালানোর নির্দেশনা দিয়েছেন তিনি। জানিয়েছেন এই অ্যাপের মাধ্যমে 7 ডিসেম্বরের পর্যন্ত অনলাইনে নিবন্ধন করতে পারবেন চাষিরা। রাঙামাটি জেলা পরিষদের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। তিনি বলেছেন, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, আর এজন্য দায়িত্বপ্রাপ্তদের সতর্ক থাকার আহ্বানও জানানো হয় ওই সভায়। পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে নিগ্রহের শিকার হলেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। ভোট শুরু হওয়ার আগেই নদিয়া জেলার করিমপুরে হামলার শিকার হন তিনি এবং ভাইরাল হওয়া এই ভিডিওতেই দেখতে পাচ্ছেন, দেখা যায় হঠাৎই জয়প্রকাশের উপরে হামলা চালায় একদল ব্যক্তি। কিল ঘুষির পরে এক ব্যক্তির লাঠিতে সড়ক ছেড়ে পাশের ঝোপে পড়ে যান তিনি। জয়প্রকাশের দাবি, হামলাকারীরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। সোমবার পশ্চিমবঙ্গের 3 জেলার 3 কেন্দ্রেই অনুষ্ঠিত হয়েছে বিধানসভার উপনির্বাচন। আফগানিস্তানের কাবুলে জাতিসংঘের গাড়ি লক্ষ্য করে হামলায় একজন নিহত হয়েছে। রোববারের ঘটনায় আহত হয়েছে আরও 5 জন। কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে কাবুলের অন্যতম ব্যস্ত একটি সড়কে জাতিসংঘ কর্মীদের বহনকারী গাড়িটিতে গ্রেনেড হামলা চালানো হয়। এতে পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায় গাড়িটি। এখনও এই হামলার দায় কেউ স্বীকার করেনি। কঙ্গোতে যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 29 জনের প্রাণ গেছে। রোববার দেশটির পূর্বাঞ্চলীয় গোমার এক আবাসিক এলাকায় আছড়ে পড়ে বিমানটি। এতে করে ঘটনাস্থলেই 2 ক্রু সহ 18 আরোহী সবাই মারা যায়। জানা গেছে, উড্ডয়নের পরপরই দুর্ঘটনার শিকার হয় স্থানীয় বিজিবি মালিকানাধীন বিমানটি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কেনিয়ায় বন্যা ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60 জনে। নিখোঁজ রয়েছে কমপক্ষে 7 জন। দুর্যোগ কবলিত পোখোটে এখনও চলছে উদ্ধার কাজ। সরকারি বাহিনীর সাথে কাজে যোগ দিয়েছে রেড ক্রস কর্মীরা। এখনও অনেক বৃষ্টি হচ্ছে। নতুন করে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। লিবিয়ার রাজধানী ত্রিপোলিকে নো ফ্লাই জোন ঘোষণা করেছে বিদ্রোহী কমান্ডার খলিফা হাফতারের বাহিনী। জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত সব ধরনের বিমান চলাচল নিষিদ্ধ থাকবে ত্রিপোলি এবং আশপাশের এলাকার আকাশে। গেল সপ্তাহেই ত্রিপোলির কাছাকাছি এলাকা থেকে 2টি বিদেশি মানববিহীন ড্রোন নিখোঁজের পরেই এই ঘোষণা এলো। ইতালীয় একটি ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবিও করেছে হাফতার বাহিনী। জানাবো ডেভিস কাপের খবর। কানাডার ডেনিস শাপোভালোভকে হারিয়ে স্পেনের 6ষ্ঠ ডেভিস কাপ নিশ্চিত করলেন রাফায়েল নাদাল। আর যেখানে শিরোপা নিষ্পত্তির ম্যাচে রাফার জয় ছিল সরাসরি সেটে। মাদ্রিদে ঘরের মাঠে 6-3 এবং 7-6 সেটে জিতলে 6ষ্ঠবারের মতো ডেভিস কাপ ঘরে তোলে স্পেন। এবারের আসরে 8 ম্যাচের 8টিতেই জয় পেয়েছে নাদাল। আর তার ক্যারিয়ারে ডেভিস কাপে এখন পর্যন্ত একটি ম্যাচই হেরেছিলেন রাফায়েল নাদাল, আর সেটি ছিল 2004 সালে তার অভিষেক ম্যাচে।
ভারত সফরে মুশফিকুর রহিমের ব্যাটিংয়ে মুগ্ধ ভারতের সাবেক অধিনায়ক হরভজন সিং। বিশেষ করে দেশের হয়ে তার পারফর্ম করার তাগিদ সাবেক এই অফ স্পিনারকে মুগ্ধ করেছে। এদিকে গোলাপি বলের দিবারাত্রির টেস্টে পেস বোলাররা দাপট দেখালেও একসময় স্পিনাররাও দাপট দেখাবে এই ফরম্যাটের ক্রিকেটে, এমন বিশ্বাস ভারতের অন্যতম সেরা এই স্পিনারের। পুরো সফরে মুশফিকুর রহিম মন জয় করেছে আমার। চাপের মাঝেও কি দারুণ পারফর্ম করেছেন এই ক্রিকেটার, বিশ্বমানের ব্যাটসম্যান এই লিটল ম্যান। এদিকে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার দায় কম নয় পেস বোলারদেরও। মানের বিচারে ভারতীয় বোলারদের চেয়ে ঢের পিছিয়ে টাইগার পেসাররা, স্বীকার করলেন দুই পেসার আবু জায়েদ রাহি এবং ইবাদত হোসেন। তবে শামি যাদবের কাছ থেকে পাওয়া পরামর্শে উন্নতি করতে চান পরবর্তী টেস্ট সিরিজগুলোতে। যেহেতু বলটা একটু সুইং করে আমাদের জন্য ভালো, পেস বোলারদের স্পেশালি ভালো, এটা থেকে আমরা একটা ভালো শিক্ষা নিয়েছি। আশা করি ভবিষ্যতে টেস্টগুলো আরও ভালো হবে। আমার কাছে মনে হচ্ছে আসলে ব্যর্থতাটা আমাদেরই বা আমারই, কারণ আমরা যদি একটু ভালো বল করতে পারতাম, একটু যদি ট্রাবল দিতে পারতাম। দর্শক, আপনারা সব খবর দেখছেন, ছোট্ট আরও একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরছি, সাথে থাকুন। স্বাগত, আপনারা সব খবর দেখছেন। রাজস্ব পরিষদে আদালতের রায়ের পর থেকেই গ্রামীণ ফোনের শেয়ারের দরপতন অব্যাহত রয়েছে ডিএসসিতে। আর 3 কার্যদিবসেই কোম্পানিটির শেয়ারের দাম কমেছে 22 টাকা। এদিকে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ মূল্য সূচক 5 পয়েন্ট বাড়লেও ডিএসসি সূচক 30টি কমেছে এবং লেনদেন হয়েছে 444 কোটি টাকা। এদিকে অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে 13 কোটি 75 লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে 108টির, কমেছে 80টির। একটা শেয়ারই যদি মার্কেটকেই এতটা ক্ষতি করতে পারে, তাহলে জিপির কিছুদিন লেনদেন বন্ধ রাখুন, সমস্যার সমাধান হয়ে লেনদেন হোক। শেয়ার বাজারে মানুষের 2 পয়সা কামার, আজকে 4টা বছর পতনের পর পতনে দেখিয়ে এইটা নিয়ে যে টানাপোড়েন চলছে বৃদ্ধির অনেক দিন যাবৎ, এটা মার্কেটে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। এবং আপনি দেখেন যে গ্রামীণ ফোনের শেয়ার যখন ফল করে, ওভারঅল মার্কেট ইন্ডেক্সও ফল করে। উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে কুষ্টিয়ার খোকসায় দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 15 জন আহত হয়েছেন। দুপুরে খোকসা জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ঘটনা ঘটে। জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান এবং কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সমর্থকদের মধ্যে সভাস্থলের চেয়ার দখল নিয়ে এই সংঘর্ষের ঘটনা। টাঙ্গাইলের হাসপাতালে চিকিৎসাধীন এক মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সকালে সদর হাসপাতালের সহকারী পরিচালক সদর উদ্দিনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে 3 দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে অসুস্থ মুক্তিযোদ্ধা শাহজাহানকে দেখতে হাসপাতালে গিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় অভিযুক্ত চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের পদত্যাগপত্র দাবি করেছেন তিনি। দেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে বলেই নারীর প্রতি সহিংসতা এবং নির্যাতনের শাস্তি হচ্ছে না, এমন অভিযোগ করেছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। তিনি জানিয়েছেন, গত 11 মাসে 2000-এর বেশি নারী নির্যাতন এবং ধর্ষণের শিকার হয়েছেন। আর এসব ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় শতাধিক নারী। সকালে নারী ও শিশুর ধর্ষণ এবং যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা শীর্ষক প্রতীকী অনশনে এসব তথ্য দেন নারী ও শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনের কর্মীরা। আমরা আমাদের বক্তব্য রেখেই যাচ্ছি, আমাদের আন্দোলন চালিয়েই যাচ্ছি, আমাদের প্রতিবাদ জানিয়েই যাচ্ছি, কিন্তু একই সঙ্গে নারী নির্যাতনের মাত্রা বেড়েই যাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে আমরা একটা বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করে ফেলেছি। গাইবান্ধায় গণধর্ষণের অভিযোগে 3 জনের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ। নির্যাতনের শিকার নারী ও স্বজনদের অভিযোগ, আগে থেকেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল সদর উপজেলার সুমন মণ্ডল এবং তাতে রাজি না হওয়ায় 22 নভেম্বর গৃহবধূকে তুলে নিয়ে নির্যাতন চালায় সুমন এবং তার সহযোগীরা। চট্টগ্রামের ইপিজেডের বন্দর টিলা এলাকার ব্যাংক কলোনির একটি বাসা থেকে রোকসানা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ এবং এই ঘটনার পর থেকেই পলাতক রোকসানার স্বামী দেলোয়ার হোসেন রোববার রাতে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, রোকসানা এবং দেলোয়ার ইপিজেডের
দুটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং পারিবারিক কলহের জেরেই রোকসানাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে জেএমবি নেতা হত্যা মামলায় 3 জেএমবি সদস্যর মৃত্যুদণ্ড এবং 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শওকত আলী 6 জন আসামির উপস্থিতিতে এই রায় দিয়েছেন। জেএমবির অভ্যন্তরীণ কোন্দলের জেরে 2012 সালে রুহুল আমিন ওরফে সালমানকে হত্যা করে আসামিরা। এদিকে মানব পাচার মামলায় কুষ্টিয়ায় এক নারী সহ 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সি মোহাম্মদ মশিউর রহমান এই রায় ঘোষণা করেছেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সালাম ওরফে ডাগু, কানু শেখ, কুরবার আলী ফকির, মিনুরা খাতুন এবং মিজান। ঢাকা আরিচা মহাসড়কের সাভার অংশে সড়ক ও জনপদ বিভাগের দখল হওয়া জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে সকালে। সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যুগ্ম সচিবের নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানের প্রথম দিনে আমিন বাজার থেকে গেন্ডা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 5 শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। 16 ডিসেম্বর উপলক্ষে আমাদের আমিন বাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত যে অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো উচ্ছেদ করে 16 ডিসেম্বরে যাতে এখানে যাতায়াত পথ সুগম হয় তার জন্য আমরা এই উচ্ছেদ কার্যক্রমটা আমরা এখানে শুরু করেছি। বিদ্যুৎ বিল আদায়ের লক্ষ্যে সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সাথে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। সাউথ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম ফারুক এবং ডিপিডিসির কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ আসাদুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। চুক্তির মাধ্যমে ডিপিডিসির সব গ্রাহক এখন সাউথ বাংলা ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে অনলাইনে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। চুয়াডাঙ্গায় 2 দিন ব্যাপী 41তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপলক্ষে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি স্লোগানে আয়োজন করা হয়েছে মেলার। 16টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা প্রদর্শন করছেন তাদের অভিনব আবিষ্কার। চট্টগ্রামে 1 কেজি কোকেন সহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করেছে র্যাব। দুপুরে নগরীর আগ্রাবাদ বড়পুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা 1 কেজি কোকেনের মূল্য প্রায় 16 কোটি টাকা বলে জানিয়েছে র্যাব। গ্রেফতার আনোয়ারের বাড়ি ফেনীতে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হচ্ছে ওয়াটার বাস, যা চলবে কর্ণফুলী নদীর সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত। বন্দরনগরের ভয়াবহ যানজট এড়িয়ে স্বল্প সময়ে নৌপথে যাত্রী পরিবহনের জন্য এই উদ্যোগ জানিয়েছে কর্তৃপক্ষ। তবে 15 কিলোমিটার দূরত্বের জন্য জনপ্রতি 400 টাকা ভাড়া বেশি বলছেন যাত্রীরা। প্রতিটি ওয়াটার বাসে আসন সংখ্যা 25 আর দিনে আসা যাওয়া করবে 22 বার। 1760 করছে, এভাবে 18 মিনিট লাগবে। সদরঘাট থেকে 15 নম্বর ঘাট 400 টাকা অ্যাকচুয়ালি টু মাচ। 460-80 টাকা দেখা যাওয়া যায়, সেখানে 400 টাকা কোনোভাবে কাম্য না। সুলভ মূল্যে করা হয় তাহলে অনেক বেশি যাত্রী পাওয়া যাবে। এইটা যদি চালু হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সেভ করতে পারবো। বিমানের যে শিডিউল আছে ওই মোতাবেক আমরা ট্রিপটা করার পরিকল্পনা রয়েছে। একটা ওয়েবসাইট বেসড অ্যাপ্লিকেশন হবে, কাউন্টারে ওনারা টিকিট কিনতে পারবেন। এটাতে আপনার তেলের খরচটুকু একটু বেশি। এই তেলের খরচটার জন্যই আমাদের টিকিটের প্রাইসটা এরকম মনে হচ্ছে। বরিশালে উদ্বোধন করা হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নতুন কার্যালয়। দুপুরে নগরীর কাশীপুরে এর উদ্বোধন করেন বরিশালের সিটি মেয়র সানিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার রাকেশ কুমার রায়না। তিনি বলেছেন, নতুন কার্যালয়ে 5টি বুথে আবেদন জমা দেওয়া যাবে এবং বরিশাল থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বাস সার্ভিস চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন ভারতীয় ডেপুটি হাই কমিশনার। ইরানে চলমান বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্র, সৌদি এবং ইসরায়েলকেই দায়ী করেছে তেহরান। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির প্রত্যয় জানানো হয়। ইরানের রেভলিউশনারি গার্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মার্সেনারি বা ভাড়াটে সৈন্যরা এই অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে এবং পুরো বিষয়টিতে অর্থায়ন করেছে সৌদি আরব। জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদেই গেল সপ্তাহ থেকে ইরান জুড়ে এই বিক্ষোভ চলছে।
এদিকে সরকার বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল ইরাক। রোববার বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে কমপক্ষে 13 বিক্ষোভকারীর প্রাণ গেছে, আহত হয়েছে 150-এরও বেশি মানুষ। এর মধ্যে কেবল বসরাতেই প্রাণ গেছে 7 জনের। এই প্রদেশটিতে ইরাকের 85% খনির অবস্থান। এছাড়া নাসিরিয়াতে 4 জন এবং নাজাফ আর দিবানিয়াতে 2 জন মারা গেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে এদিন বিক্ষোভে নেতৃত্ব দেন বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী। উগ্রপন্থা ঠেকানোর নামে চীনের উইঘুর মুসলিমদের উপরে রাষ্ট্রীয়ভাবে অবর্ণনীয় নির্যাতন চলছে। একবার ক্যাম্পের ভেতরে ঢুকলে এরপরে জীবনের প্রতিটি মুহূর্ত নিয়ন্ত্রণ করে প্রশাসন। ফাঁস হওয়ার নথিতেই উঠে এসেছে অপরাধে জড়ানোর আগেই তাদের বন্দী করা হয়। এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে বেইজিংয়ের। সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা ICIJ-এর অনুসন্ধানে এমন তথ্য বেরিয়ে এসেছে। আমাদের ক্লাস নেওয়া হতো, বলা হতো আমাদের মধ্যে ধর্মের বিষ ঢুকিয়ে দেয়া হয়েছে। ইসলাম একটা ছোঁয়াচে রোগ যা বিদেশ থেকে আমদানি করা হয়েছে। চীনে থাকতে হলে বৌদ্ধ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে আমরা বিশ্বাস করতে পারবো না। যেসব নথির কথা বলা হচ্ছে সেগুলো পুরোপুরি ভুয়া। এই প্রশিক্ষণ কেন্দ্রগুলোর সাথে কোনো সম্প্রদায়ের অস্তিত্ব নির্মূলের কোনো সম্পর্কই নেই। এসব নিয়ে সত্যিকারও আগ্রহ থাকলে তাদের প্রমাণ দেখাতে 7টি শ্বেতপত্র সহ অসংখ্য নথি আছে আমাদের কাছে। বড় ভাই বা পথ নির্দেশকের ছদ্মবেশে উইঘুরদের জাতিগত নিধনের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে চীন। মুসলিমদের অস্তিত্ব মুছে দিতে এমন সুপরিকল্পিত ধ্বংসযজ্ঞ আমার দীর্ঘ পেশা জীবনে আমি আর দেখিনি। ঝিনাইদহের মহেশপুর সীমান্তে গুলি করে হত্যার প্রায় 3 সপ্তাহ পর এক বাংলাদেশের মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী BSF। গতরাতে উপজেলার পলিয়ানপুর এলাকায় বিজিবির সাথে BSF-এর পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে ভারতীয় পুলিশ মহেশপুর থানা পুলিশের কাছে আব্দুর রহিমের লাশ ফেরত দেয়। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গায়িকা এবং অভিনেত্রী গো হারার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় 24 নভেম্বর রোববার রাত 9টার দিকে দক্ষিণ কোরিয়ার সিওল শহরে তার বাসা থেকে নিথর দেহটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও জানা যায়নি, এটি তদন্তে রয়েছে। গো হারা জনপ্রিয় কোরিয়ান ব্যান্ড কারার সাবেক সদস্য। 2008 সালে দলটির সাথে যুক্ত হয়ে বহুবার মঞ্চ মাতিয়েছেন তিনি। এর আগে চলতি বছর মে মাসেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি। এবার বেফাঁস মন্তব্য করে সমালোচনার মুখে পড়লেন তেলেগু অভিনেত্রী তাপসি পান্নু। দক্ষিণের বেশ কয়েকটি ভাষার সিনেমা করে সফল এই অভিনেত্রী বর্তমানে বলিউডেও কাজ করছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি জানিয়েছেন মুম্বাইয়ে প্রতিষ্ঠা পান বা না পান তিনি কখনোই দক্ষিণের সিনেমা ছাড়বেন না এবং দক্ষিণ প্রীতি জানাতে গিয়ে তিনি বলে ফেলেছেন হিন্দি কোনো ভারতীয় ভাষা নয়। দর্শক, এই ছিল আজকের সব খবরে। যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন, YouTube/যমুনা টিভি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।